সরবরাহ ঘাটতি না থাকলেও চড়া সবজি মাছের বাজার কেজিতে ৩০ টাকা বেড়েছে মসুর ডাল। আমদানির পরেও প্রভাব নেই চালের বাজারে। জাকসুতে উত্তাপ থাকলেও উল্টো চিত্র হল সংসদ নির্বাচনে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন প্রার্থীরা। গাজীপুরে ছিনিয়ে নেয়া সন্ত্রাসীকে ধরতে যৌথ বাহিনীর অভিযান। শরীয়তপুরে বিএনপি নেতা হত্যায় জড়িত আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার। সাতক্ষীরা শ্যামনগর ৬২ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। অতিষ্ঠ চলাচলকারীরা, বিপর্যস্ত চিংড়ি এবং পর্যটন ব্যবসা। আমরা এই রাস্তায় চলতে পারি না, এই রাস্তায় চলতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। রাস্তার কোনো কাজই করেনি, এখন পর্যন্ত পুটিং করতেছে, রাস্তার পুটিং করতেছে। কেন এখন পুটিং হবে কি জানি, কাজ হবে রোডে। এবং হটস্পট চিহ্নিত বরগুনায় আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮, আইসিইউ সংকট। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। চট্টগ্রামে কেজিতে ৩০ টাকা বেড়েছে মসুর ডাল, বাড়তি আটার দামও। এদিকে সৈয়দপুরে বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ছুটির দিনে চড়া ময়মনসিংহের মাছের বাজারও। নিত্যপণ্যের সরবরাহ এবং দাম নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম, সৈয়দপুর কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি এবং ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই চট্টগ্রামের খবর জানতে ফয়সাল, হঠাৎ করে মসুর ডালের দাম বাড়ার কারণ কি? এই নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? আমরা যেটা দেখছি যে মসুর ডাল, যেটি দেশি ডাল অর্থাৎ ভালো মানের যেটি মসুর ডাল, সেটির দাম কেজিতে ৩০ টাকা ৩৫ টাকার মতো বেড়েছে, যেটি বিক্রি হচ্ছে এখন ১৬৫ টাকায়। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে গত ২-৩ সপ্তাহ ধরে আসলে এই দাম, এবং তারা অধিকাংশই যারা বিক্রেতা আছেন তারা বলতে পারছেন না আসলে মূলত কী কারণে এই মসুর ডালের দাম বেড়েছে। এবং যেসব অন্যান্য যে ডাল আছে সেগুলো তো আমরা কিছুটা বাড়তি দাম পাচ্ছি এখানে যেটি মটরের ডাল আছে কিংবা অন্য যে ডালগুলো আছে সেগুলো কিন্তু কেজিতে ১০ থেকে ২০ টাকা বাড়তি পাওয়া যাচ্ছে। বিশেষ করে চনার ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকায়, মটর ডাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর আটা এবং ময়দার ক্ষেত্রে আমরা দেখছি যে গত সপ্তাহ থেকে তারা বলছেন যে ৫ টাকা কেজি প্রতি বাড়তি দামে বিক্রি হচ্ছে। আটা বিক্রি হচ্ছে এখন ৪৮ টাকা কেজি, আর ময়দা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি, যেটি গত সপ্তাহে ছিল ৪৩ টাকা, আর ময়দা গত সপ্তাহে ছিল ৬৫ টাকা। এক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে আসলে যারা বিক্রেতা আছেন তারা বলতে চাচ্ছেন যে আসলে আটা এবং ময়দার ক্ষেত্রে মূলত যারা কোম্পানি আছেন তারা দাম বাড়িয়েছেন, এবং এর অজুহাত হিসেবে তারা যেটি বলছেন যে আসলে মূলত গমের সরবরাহ কমে আসায় যারা কোম্পানি আছেন তারা গমের সরবরাহ সেভাবে না পাওয়ায় আটা এবং ময়দার বাজারে সেটির প্রভাব পড়ছে, এবং অনেক দোকানেই কিন্তু আসলে আটা ময়দা দিতে পারছে না যারা কোম্পানি আছেন। এবং তারা বলছেন যে আসলে আটা ময়দার এই দাম সেই কারণেই আসলে প্রভাবিত হচ্ছে, এবং ক্রেতারা যারা আসছেন গত সপ্তাহে যারা বাজার করেছেন তারা কিন্তু তাদের ক্ষোভটা ঝাড়ছেন এখানে যারা বিক্রেতা আছেন। এবং এই ক্ষেত্রে আসলে বিক্রেতারা অনেকটা অসহায়। তারা আসলে বলছেন যে কোম্পানির যেহেতু দাম নির্ধারণ করে থাকে সেহেতু আসলে তাদের কিছু করার থাকে না, এবং তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ আছে, এক্ষেত্রে আটা ময়দার বাজার যাতে সিন্ডিকেটের হাতে বা কোম্পানির যেই অন্যায্য যে দাম বাড়ানোর বিষয়গুলো সেগুলো যদি সরকার একটু নজরদারি দেয় সেক্ষেত্রে সেটি কিছুটা নাগালে আসবে। এছাড়া অন্যান্য যে দামগুলো আমরা দেখেছি, অন্যান্য তেলের ক্ষেত্রেও কিন্তু দাম আগের মতোই আছে। এখানে চট্টগ্রামের বাজারে লিটার প্রতি তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকা। এছাড়া মশলার বাজারও কিন্তু স্থিতিশীল আছে। তবে যেহেতু দীর্ঘদিন ধরেই এলাচের বাজার চড়া, সেক্ষেত্রে এলাচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫,২০০ টাকায়। আর আমরা এখানে হলুদের দাম দেখেছি, খোলা হলুদ ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে, এবং মরিচের দামও কিন্তু ৪৪০ টাকা কেজি দরে। এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু মোটামুটি সহনীয় আছে। বিশেষ করে ডাল এবং যে আটা ময়দার দাম সেটি কিছুটা ভোগাচ্ছে বা ক্ষোভে কারণ হিসেবে দাঁড়াচ্ছে যারা ক্রেতা আছেন তাদের জন্য। আমরা চলে যাচ্ছি সৈয়দপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতির সবশেষ।
আজ শুক্রবার এবং এই ছুটির দিনগুলোতে এমনি থেকেই একটু বেশি থাকে সবজির দাম। যদিও আমি দেখছি যে সরবরাহ প্রচুর পরিমাণে আছে, সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও সব ধরনের সবজির দাম বেশ কিছুটা বেশি দেখতে পাচ্ছি। এবং সবজিগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। যেমন পটল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। এছাড়া আমি দেখছি যে আগাম কিছু শীতকালীন সবজি যেমন সিম, মূলা এগুলো উঠে গেছে। সিম বিক্রি হচ্ছে আজকে অনেক বেশি চড়া দামে 220 টাকা কেজিতে। তবে যেগুলো একদম নিত্যদিনের যে চাহিদা যেগুলো তো থাকে সেগুলো, যেমন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, যেটি অনেক বেশি বলছেন ক্রেতারা। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। সব মিলিয়ে এই সময়টাতে আমরা দেখতে পাই ফয়সাল, যেহেতু বর্ষার কাল এবং বর্ষাকালে যেটি হয় যে সবজির গাছগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টির পানি পেলে, এবং সেই অজুহাতে আসলে দাম বাড়ে, আমরা সবসময় দেখি এরকম। তবে বিক্রেতারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা হলেও দাম কম আছে। আরেকটি পণ্যের কথা বলতে চাই, যেটি পেঁয়াজ, যেটি দাম হঠাৎ করেই বেড়ে গেছে, এবং এই পেঁয়াজের দাম কয়েকদিন আগেও 50 টাকা ছিল, সেটি এখন আজকে বিক্রি হচ্ছে 72 থেকে 75 টাকা পর্যন্ত। তো বিক্রেতারা বলছেন যদিও অন্যান্য বছরের তুলনায় একটু দাম কম, তবুও আরেকটু কম হলে ভালো হতো, এমনটাই আশা করছেন ক্রেতারা। তো আমার কাছে এই ছিল সৈয়দপুর থেকে কাঁচা বাজারের সবশেষ অবস্থা। আমরা একটু চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ, তিনি জানাবেন আমাদের সেখানকার মাছের দরদাম। ইমতিয়াজ। যে অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক মাসের তুলনায় কিন্তু অন্য খুবই ব্যতিক্রম। আজকে ময়মনসিংহ মৎস্য বাজার শুক্রবার ছুটির দিন, কিন্তু মাছের সরবরাহ কম, এবং যে কারণে চাষের মাছের দাম সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। যদিও ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, যার কারণে গত সপ্তাহের ব্যবধানে 200-300 টাকা করে কেজিতে কমেছে। তারপরেও ক্রেতারা যেটা বলছেন যে এখনও চড়া রয়েছে ইলিশের দাম। আমরা একটু মাঝারি সাইজের যে ইলিশগুলো রয়েছে, একটু ছোটো সাইজের ইলিশ, সেগুলো কিন্তু 1300 থেকে 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহ 1500 টাকা পর্যন্ত ছিল, 1600 টাকা পর্যন্ত ছিল, 200-250 টাকা করে মান ভেদে, আকার ভেদে কিন্তু কিছুটা কমেছে। তবে সাধারণ মানুষ আজকে শুক্রবার ছুটির দিন কিন্তু ইলিশের দিকে একটু বেশি ঝুঁকতে দেখছি, তারা কেনার চেষ্টা করছেন, একটু দাম হলেও তারা কিনে নিয়ে যাচ্ছেন বলে বলছেন, যদিও বিক্রেতারা বলছেন এই দামই তাদের কাছে অনেক বেশি। পাশাপাশি আমি যদি একটু চাষের মাছের কথা বলি, চাষের মাছে কিন্তু আজকে সরবরাহ অনেকটাই কম, যার কারণে সব ধরনের চাষের মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা দেখতে পেরেছি পাঙ্গাস বড় সাইজের যে পাঙ্গাসগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি, এবং ছোট ছোট যে রুই মাছের যে পোনা মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকা, এবং সেই সাথে ছোট তেলাপিয়া মাছগুলো রয়েছে এটা 160-70 টাকা কেজি বিক্রি হচ্ছে। মলা বিক্রি হচ্ছে 350, এবং কাতল মাছ, রুই মাছ, ব্রিগেড যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যেহেতু একটু বড় সাইজের, 1 কেজির উপরে 1.5 কেজি, সেগুলো কিন্তু 380 থেকে 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে খুচরা। তো সাধারণ ক্রেতা আজকে দেখতে পাচ্ছি শুক্রবার যে প্রচুর ক্রেতার সমাগম, এবং সাধারণ ক্রেতারা যেটা বলছেন যে আজকে তারা মাছ কিনতে এসে যেটা দেখলেন যে প্রচুর মাছের দাম, এবং শুক্রবার যেহেতু সব ধরনের মাছই তারা কেনার চেষ্টা করছেন, কিন্তু কিছু কাটছাড় তাদেরকে করতে হচ্ছে মাছের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। সব মিলিয়ে বলা যায় যে আজকে ময়মনসিংহের মুছুয়া বাজারে চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে, ইলিশের দাম কিছুটা কমেছে বলে সাধারণত ক্রেতারা বলছেন। তবে চাষের মাছের বৃদ্ধির কারণটা যেটা বলছেন যে ব্যবসায়ীরা, সেটা হলো যে যেহেতু ফিশারি থেকে সরাসরি এই মাছগুলো তাদেরকে কিনতে হয়, সুতরাং এই মুহূর্তে সব ফিশারি থেকে মাছের সরবরাহটা সঠিক হচ্ছে না, বা সরবরাহটা কম হচ্ছে, যার কারণে সরবরাহটা কমছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মাছের দরদাম সর্বশেষ খবর। রসন। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এবার অন্যান্য খবর। রাজধানীর আগারগাঁওয়ে ইসির প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ। উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ট্রেনিং, এই ধরনের ট্রেনিং ক্লাসে পিছনের দিকে যারা থাকে তারা জিমাইতে থাকে, ঘুমাইতে থাকে। এটা একটা আমাদের কালচারের মধ্যে আছে। এই জিনিস হলে কিন্তু
কমিউনিকেশন উইল ব্রেক ডাউন, তাহলে কিন্তু কমিউনিকেশন উইল ব্রেক ডাউন। এটা কিন্তু খেয়াল রাখবেন। প্লিজ বি অ্যাটেন্টিভ। আপনারা তখন কোর গ্রুপ আপনারা অন দ্য টপ অফ দি হিমালয়াস, এখন দি ওয়াটার that will melt from the snow will now roll downwards and gradually এটা নিচের দিকে যেতে থাকবে, will flow downwards। আপনাদের থেকে এটা গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে যাবে এটা। সুতরাং ট্রেনিংয়ের প্রত্যেকটাকে সিরিয়াসলি নেবেন, জাস্ট নট ক্যাজুয়ালি, এটাকে সিরিয়াসলি নেবেন। ইট ইজ সামথিং ভেরি সিরিয়াস। আপনার এই ট্রেনিংয়ের উপরে কিন্তু আমাদের সাকসেস অর ফেলিয়ার নির্ভর করতেছে। সুতরাং প্লিজ টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। I sincerely thank IFS for supporting this training program, and also I understand today that the European Union is also supporting us. I also have my heartfelt thanks to European Union also for supporting this program. আশা করি ইনশাল্লাহ খুব সাকসেসফুল ট্রেনিং হবে, এবং and I believe communication will not break down. And you will make sure that it doesn't break down. And professionalism, neutrality, and neutrality. With all these words, I now declare the training program open. Thank you, ladies and gentlemen. Thank you. প্রধান নির্বাচন কমিশনার AAMM নাসির উদ্দিন কথা বলছিলেন রাজধানীর আগারগাঁওয়ের ইসির প্রশিক্ষণ ইনস্টিটিউটে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভারত থেকে 3 দিন পেঁয়াজ আমদানি হওয়ায় সাতক্ষীরার বাজারে কমতে শুরু করেছিল দাম। তবে আমদানি যেই বন্ধ হয়ে যায় এরপরই প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 60 টাকা পর্যন্ত। এছাড়া সরকার আলুর সর্বনিম্ন দাম 22 টাকা নির্ধারণ করে দিলেও তা এখন বিক্রি হচ্ছে 16 টাকায়। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। বর্তমানে পেঁয়াজ কত টাকায় বিক্রি হচ্ছে, এবং আরও একটি বিষয় জানাবেন যে আলুর দাম সরকার যে নির্ধারণ করে দিয়েছে তার থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে, এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? গত সপ্তাহে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে যখন পেঁয়াজ আমদানি শুরু হয়েছিল তখনই কিন্তু কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজের দাম কমে যায়, এবং সেটি কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। এখানকার আজকে শুক্রবার আমরা বাজারে সকালে এসে যেটি দেখেছি, গত সপ্তাহ ছাড়া এখানে কিন্তু পেঁয়াজের দাম প্রতি কেজিতে খুচরা পর্যায়ে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে, ছাড়া পাইকারিতে বেড়েছে 3 টাকা পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে হঠাৎ করে ভারতীয় যে পেঁয়াজ সেটি আইপি বন্ধ থাকার কারণে ভারত থেকে কোনো ধরনের পেঁয়াজ সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে আসছে না, যে কারণে পেঁয়াজের দামটি এখন ঊর্ধ্বমুখী এবং আগামীতে দাম আরও বাড়তে পারে। তবে দেশীয় পেঁয়াজের যেহেতু প্রচুর পরিমাণ বাজারে সরবরাহ রয়েছে, দামটা হয়তো দেশি পেঁয়াজেরটা কিছুটা স্বাভাবিক থাকলেও ভারতীয় যে পেঁয়াজ রয়েছে সেটির দাম কিছুটা বাড়বে। এছাড়া এখানকার যে আলুর বাজার রয়েছে, আলুর বাজারে আমরা যেটি দেখেছি, সরকার যে হিমাগার থেকে যে নির্ধারিত মূল্য করে দিয়েছে সর্বনিম্ন 22 টাকা, কিন্তু সাতক্ষীরার বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র 15 টাকা কেজিতে পাইকারিতে। খুচরা পর্যায়ে সেটি 17 টাকা থেকে 18 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানকার আলু ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানকার স্থানীয় যে হিমাগারগুলো রয়েছে, সাতক্ষীরায় মোট 4টি হিমাগার রয়েছে, এই হিমাগারে প্রচুর পরিমাণে আলু সংরক্ষণ করেছেন এখানকার যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন। তারা বগুড়া সহ উত্তরাঞ্চল থেকে পাইকারিতে যে আলু কিনে নিয়ে আসলে এখানকার যে হিমাগারগুলো রয়েছে সেখানে সংরক্ষণ করে থাকেন। তো এবছর কিন্তু তারা অতিরিক্ত মুনাফার আশায় প্রচুর পরিমাণে আলু সংরক্ষণ করেছিলেন, যে কারণে আসলে মূলত বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু সরবরাহ রয়েছে এবং একই সাথে হিমাগারগুলোতেও পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে, যে কারণে আসলে এখানকার বাজারে খুব বেশি প্রভাব পড়ছে না, খুব বেশি দামও কিন্তু বাড়েনি। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আগামীতে কিন্তু আলুর দাম আরো কমবে, কারণ যে পরিমাণ আলু এখানে রয়েছে সেই পরিমাণ আলু দিয়ে এবছরের ডিসেম্বর বা জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এখানকার বাজার কিন্তু স্বাভাবিক রাখা যাবে। একই সাথে সরকারের যে নির্ধারিত মূল্য 22 টাকা করা হয়েছে সেটি এখন পর্যন্ত এই বাজারে বা এখানকার হিমাগারগুলোতে এখনো কার্যকর হয়নি। এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন যে এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সব মিলে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাতক্ষীরায় আলু এবং পেঁয়াজের দাম নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। এদিকে ভারত থেকে আমদানির পরও কুষ্টিয়ায় চালের বাজারে নেই তেমন কোনো প্রভাব, এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত আমদানি না হওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে না। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়ার পৌর চালের বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী
মেজবাউদ্দিন পলাশ। পলাশ, কোন চাল কত টাকায় বিক্রি হচ্ছে আর শিগগিরই চালের দাম কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রৌশন, পৌর চাল বাজারে সকাল থেকে ঘুরছি। আসলে এখানে মিনিকেট চাল কিন্তু বিক্রি হচ্ছে 74 টাকা এবং নাজির চাল সেটি 90 টাকা, কাজললতা 90 টাকা এবং কাজললতা 68 টাকা এবং যে আঠা সেটি আসলে সেটি হচ্ছে 58 টাকা, এরকম আসলে বিক্রয় হচ্ছে। এবং এই সব ধরনের চালের দাম কিন্তু যে আগের যে বাড়তি দাম সেই দামেই বিক্রি হচ্ছে। এবং তবে সাধারণ ক্রেতারা বলছিলেন যে ভারত থেকে চাল আমদানি হয়েছে যেমন তারপরেও কিন্তু এর প্রভাব বাজারে কিন্তু এখন পর্যন্ত আসলে পড়েনি এবং এখনও কিন্তু বাড়তি দামেই কিন্তু তাদের চালগুলো আসলে কিনতে হচ্ছে। তবে আমরা এর আগেও দেখেছি যে যখনই আসলে যে চাল যখন আমদানি হয় তারপরেই কিন্তু কেজি প্রতি 4 থেকে 5 টাকা আসলে কমে যায়। তবে সেই প্রভাব কিন্তু এখনো না পড়ায় কিন্তু যে সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারা এতে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এটি আসলে বাজার মনিটরিং যে বিষয়টি সেটি আসলে জোরদার করতে হবে, তা না হলে এই চালের দাম কিন্তু আসলে কমবে না। এবং এছাড়া একটু বলে এ নিয়ে কিন্তু আমি কথা বলেছি কুষ্টিয়ার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, যারা চাল ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে এই যে আমদানিকৃত যে চাল সেটি কিন্তু এখনও বাজারে ঠিক মতো আসলে পৌঁছায়নি, পুরো দমে যে পৌঁছালে কিন্তু এই চালের দাম কিন্তু কমে যাবে বলছে তারা। এবং এটি কিন্তু না কমার কারণেই কিন্তু এখনও যে বাড়তি দামে সেটি আসলে তারা কিনতে হচ্ছে বলছেন তারা। এই নিয়ে আমি ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, যারা এ নিয়ে আমি যে জেলার যে বাজার মনিটরিং কর্মকর্তা তার সাথেও কথা বলেছি। তিনি বলছেন যে এই যে চাল আমদানির পর যে বাজার যে কমার যে বিষয়টি এবং কেন আসলে কমছে না সেটি নিয়েও তারা আসলে এই ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, তাদেরকে সতর্কবার্তা দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন সময় যে জরিমানার মাধ্যমে যে বিষয়টি সেটিও আসলে তারা নিয়মিত সেটি আসলে তারা করছেন বলে তারা দাবি করছেন। আমি এ নিয়ে কথা বলেছি যে যারা মিলাররা রয়েছেন, মিলারদের সাথে আমি কথা বলেছি। মিলাররা বলছেন যে এই সময় আসলে মূলত যে আমদানি হলে কিন্তু তাদের যে বেচা বিক্রি কিন্তু আসলে একটু আসলে কমে যায় এবং এতে তারা বেশ আসলে তারা একটু বেচা বিক্রি কমে গেলে তারা আসলে একটু এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। চালের বাজার পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। বেগুন গাছে টমেটো, শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটি সম্ভব করেছেন ময়মনসিংহের গৌরীপুরের এক কৃষক। জংলি বেগুনের কাণ্ডে টমেটোর চারা গ্রাফটিং করে পেয়েছেন শতভাগ সফলতা। বিষমুক্ত এই টমেটোর চাহিদা এবং দাম দুটোই বেশি। গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বাড়াতে গ্রাফটিং পদ্ধতি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে উদ্যোগ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। জঙ্গল, পথের ধারে বা ক্ষেতের আইলে কম বেশি চোখে পড়ে তিত বেগুন বা জংলি বেগুন গাছের। কাঁটাযুক্ত এই বেগুন গাছের কাণ্ড শক্ত হওয়ায় পানির নিচে ডুবে থাকলেও পচন ধরে না। এর শক্ত কাণ্ডে টমেটোর চারা গ্রাফটিং করে রোধ করা সম্ভব গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ। চলতি মৌসুমে জংলি বেগুন গাছের শক্ত কাণ্ডে বাড়ি ৮ জাতের টমেটোর চারা গ্রাফটিং করে প্রায় শতভাগ সফলতা পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের তাতকোরা গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। তার ক্ষেতের গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা টমেটো, ফলনও হয়েছে ভালো, এমনকি নেই রোগবালাইয়ের প্রাদুর্ভাব। বাড়ির পাশের 10% জমিতে পলিনেট হাউসের ভেতর মাত্র 18,000 টাকা খরচ করে প্রথমবারেই টমেটো বিক্রি করেছেন অন্তত 70,000 টাকা। শহীদুল্লাহর পরিবারের অন্য সদস্যরাও রপ্ত করেছেন গ্রাফটিংয়ের কাজ। গ্রাফটিং করার ফলে একটা ছাড়া ডলে পড়া রোগে আক্রান্ত হয় নাই। আর বর্ষাকালে টমেটো চাষ করলে ডলে পড়া রোগে আক্রান্ত হয়, অনেক চারা মারা যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয় আর কি। এইভাবে গ্রাফটিং করার পরে আমার একটা চারা মারা যায় না, আমি ইনশাল্লাহ লাভবান। কৃষকালে করে এখন লাভ হয়েছে, দাম বেশি, আবার আমরা কোনো রোগ নাই, এই করে করে কোনো ডলে পড়া রোগ হয়েছে না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন গ্রাফটিংয়ে গাছের রোগবালাই হয় না বললেই চলে। এছাড়া পলিনেট হাউসের বাইরেও কৃষক পর্যায়ে টমেটো আবাদের এই পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ চলছে। যাদের সুবিধা আছে যে পলিনেট হাউসে করবে, এছাড়াও স্থানীয় প্রযুক্তিতে আমরা উপরে একটা শেড দিয়ে পলিথিন, স্বচ্ছ একটা পলিথিনের শেড দিয়ে নর্মালি বাইরেও এটা আবাদ করা যায় এবং এখানেও সফলতা প্রায় শতভাগ।
এই গ্রীষ্মকালীন টমেটো চাষের সফলতা দেখে অনেক কৃষক মোটিভেটেড হয়েছে এবং আমাদের কাছে আসতেছে যে সামনের বছর তারাও এটাতে আগ্রহী, এবং আমরাও সেইভাবেই কিন্তু তাদেরকে মোটিভেশন দিচ্ছি যে আপনিও করতে পারবেন। এবং এই যে পরিষেবাটা দেওয়া হয়েছে, এই পরিষেবার মধ্যেই কিন্তু আমরা গ্রাফটিংয়ের চারা করে অন্য কৃষকের মধ্যে বিতরণ করে আমরা এটা ব্যাপক আকারে নিয়ে আসার চেষ্টা করব। গ্রীষ্মকালে ঢলে পড়া রোগ প্রতিরোধে টমেটো আবাদের কার্যকর পদ্ধতি হল গ্রাফটিং বা কাটিং কলম। এই পদ্ধতি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সার্বিক সহযোগিতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং চারা উত্তোলন করে নিজেরা উত্তোলন করে প্রথমত হচ্ছে যে কৃষকদেরকে বিতরণ করতে পারে, পরবর্তীতে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে চারা করা যায় এবং টেকনিকটা শিখায় টাইম টু টাইম, তাহলে কিন্তু আমার মনে হয় কৃষক পর্যায়ে এটি ভালো প্রসার পাবে আর কি। দেশে গ্রীষ্মকালীন টমেটোর চাহিদা রয়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন, আর বর্তমানে উৎপাদন হয় 70 থেকে 80 হাজার মেট্রিক টন। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এই পলিনেট হাউসে আসেন কৃষক শহীদুল্লাহর গ্রাফটিং করে আবাদ করা টমেটোর ক্ষেত দেখতে। যারা নিজেরা এই গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর আবাদ করতে চান তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেন কৃষক শহীদুল্লাহ। গ্রাফটিং পদ্ধতির এই টমেটোর আবাদ ছড়িয়ে দেয়া গেলে গ্রীষ্মকালে টমেটোর যে বিপুল পরিমাণ চাহিদা রয়েছে তার অনেকটাই পূরণ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিছুটা উত্তাপ দেখা গেলেও এর বিপরীত চিত্র হল সংসদ নির্বাচনে। 21টি হল সংসদে 315টি পদের বিপরীতে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর 64টি পদ শূন্য থাকবে। এর মধ্যে কোরাম পূর্ণ না হওয়ায় অকার্যকর থাকতে পারে 13 নম্বর ছাত্রী হল সংসদ। এই বিমুখতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় রাজনীতিতে সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। 33 বছর পর জাকসু নির্বাচনের ডামাডোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাশাপাশি 21টি আবাসিক হলেও অনুষ্ঠিত হবে নির্বাচন। এসব হল সংসদে মোট 315টি পদ রয়েছে। এর মধ্যে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর 64টি পদে কেউই মনোনয়ন তোলেননি। জাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায় ছাত্রদের 11টি আবাসিক হলে 15টি করে মোট 165টি পদ আছে। এই 165 পদের মধ্যে 8টিতে কোনো প্রার্থী নেই এবং 61টি পদে একক প্রার্থী রয়েছে। মেয়েদের হলগুলোর চিত্র আরও করুন। 10টি আবাসিক হল সংসদের 150 পদের মধ্যে 56টিতে কোনো প্রার্থী নেই, আর 69টি পদে একজন করে প্রার্থী রয়েছেন। দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হওয়ায় এর গুরুত্ব বুঝে উঠতে না পারা, হল রাজনীতি মুক্ত রাখা ও সাইবার হেনস্থার কারণে আগ্রহ কম বলে মনে করছেন শিক্ষার্থীরা ভাবছেন এই যে জাকসুতে আসলেও তারা এক কোন দলের মধ্যে পড়ে যাবেন, অপরাজনীতির শিকার হবেন, এজন্য তারা হল সংসদে তারা আগ্রহ দেখাচ্ছে না। আমরা আসলে মনে করি যে এই যে রাজনৈতিক সচেতনতা কমে যাওয়া কিংবা রাজনীতি আগ্রহ কমে যাওয়া, সেটা সামনের দিনে রাজনীতির বাংলাদেশের রাজনীতির জন্যই আসলে অনেক বেশি ক্ষতিকারক। হল সংসদে যে ভিপিজিএস এজিএস এই পদগুলোয় প্রতিদ্বন্দ্বিতা হইলেও বাকি পদগুলোতে ওই রকমভাবে প্রতিদ্বন্দ্বিতা নাই। কারণ হচ্ছে যে সবাই মনে করতেছে যে এই 3টা পদে গেলেই হয়তো ক্ষমতা চর্চা করা যাবে, কিন্তু বাকি পদগুলোতে ওইরকমভাবে গুরুত্ব নেই। লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে শিক্ষার্থী সংসদের এই নির্বাচন বিমুখতার প্রভাব বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে পড়তে পারে বলে শঙ্কা প্রার্থীদের। একই সাথে নারীদের জন্য নিরাপদ একটি পরিবেশ তৈরির দাবিও তাদের। এই রিসেন্ট টাইমে রাজনীতি নিয়ে যে নেগেটিভ ধারণাটা আসছে, আমরা যে জুলাই একটা বড় বিপ্লবের মাধ্যমে পার হয়ে আসলাম, তার আগে তো আমরা অনেক কিছু ফেস করছি। তো এই জন্য আরও আশেপাশে মেয়েদের যে সিকিউরিটি বলেন বা আরও অন্য নিরাপত্তাজনিত যেসব কারণ আছে, ওইসব কারণেও মেয়েদের আগ্রহ একটু কম দেখা যায়। রাজনীতিতেও সংকট দেখা দিবে এবং এটার জন্য সেফ স্পেস তৈরি করা হচ্ছে না নারীদের জন্য। এটা করতে পারে একমাত্র বিভিন্ন রাজনৈতিক দলগুলোই। তারা কাদা ছোড়াছুড়ি না করে, তারা প্রতিহিংসা রাজনীতি না করে নারী শিক্ষার্থীদের জন্য নারী বান্ধব একটা স্পেস তৈরি করতে পারে বলে আমি মনে করছি। এদিকে 13 নম্বর ছাত্রী হলে 4টি পদের বিপরীতে 6 জন প্রার্থী হয়েছেন। হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী সংসদের মিটিংয়ের জন্য কোরাম পূর্ণ করতে হলে 7 জন সদস্য প্রয়োজন। সেক্ষেত্রে এখানে 4 জন নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক প্রতিনিধি মিলেও কোরাম পূর্ণ হবে না। ফলে অকার্যকর থাকার আশঙ্কা রয়েছে 13 নম্বর ছাত্রী হল সংসদের। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। যেখানে কোনো প্রকার প্রার্থীর
ল্যাকিংস আছে সেটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসুর প্রেসিডেন্ট স্যারের নির্দেশনায় আমরা কাজ করব। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার 11,919 জন, এর মধ্যে ছাত্র 6,102 জন এবং ছাত্রী 5,817 জন। ওয়ান কবির, এখন সাভার। গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের উপর হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া সন্ত্রাসীকে ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত 8টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আসামি সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাউরাইত ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজ থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ। এ সময় কয়েক দফা হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা কবির সর্দার হত্যার একদিন পরই ওই মামলার আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হয়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠায় লাশটি। একই ঘটনায় পরপর 2 দিনে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত বুধবার রাতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে কবির সর্দার নামে ওই বিএনপি নেতাকে ছুরি আঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে। পরে এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আলমাস সহ 20 জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় হত্যা মামলা করে। ফেনীতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরির আঘাতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় ফাজিলপুরের পশ্চিম রাজনগর এলাকায় আলমগীর হোসেন সোহাগ নামে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি স্থানীয় এরশাদ নামে আরেকজনের হয়। এক পর্যায়ে আলমগীর হোসেন সোহাগকে ছুরি দিয়ে আঘাত করে এরশাদ। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরশাদ কিছুদিন আগেই জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়েছিলেন। নারায়ণগঞ্জ শহরে একটি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। তাকে রাজধানীর জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায় অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রোগী এবং নবজাতককে গাড়িতে তোলার আগ মুহূর্তে চালক ইঞ্জিন চালু করলে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এ সময় রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের 2টি ইউনিট গিয়ে আগুন নেভায়। ততক্ষণে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। সাতক্ষীরা সদর থেকে শ্যামনগর পর্যন্ত প্রায় 62 কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। দীর্ঘদিন হয়নি কোনো সংস্কার। অধিকাংশ স্থানেই ছোট বড় খানাখন্দ। ঝুঁকিপূর্ণ এই পথেই চলছে যানবাহন। প্রায় দুর্ঘটনায় ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, চিংড়ির রপ্তানি, এমনকি কমছে পর্যটকও। সড়ক বিভাগ বলছে দ্রুতই শুরু হবে সড়কের নির্মাণ কাজ। অসন রাজীবের প্রতিবেদন। সাতক্ষীরার অন্যতম আকর্ষণ সড়ক পথে সুন্দরবন দেখা, কিন্তু সুন্দরবনে যাওয়ার এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাত্রী চালক উভয়ই বিপাকে। জেলা শহর থেকে দেভাটা, কালীগঞ্জ ও শ্যামনগর যাওয়ারও একমাত্র সড়ক এটি। গেল 1 দশকে এই সড়কে ছোটোখাটো গর্ত মেরামত ছাড়া বড় কোনো সংস্কার হয়নি, যে কারণে সড়কের গর্তগুলো আরও বড় হয়েছে, যা পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তির শিকার কয়েক লাখ মানুষ। আমাদের এই রাস্তার জনপদ এত ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে, এমনকি কিছুদিন আগেও আমি যে স্থানটায় দাঁড়িয়েছি এখান থেকে 2 জন মানুষের রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই রাস্তার কোনো কাজই করেনি, এখন পর্যন্ত পুটিং করতেছে, রাস্তার পুটিং করতেছে। কেন এখন পুটিং হবে কি জানি? কাজ হবে রোডে, 4 লেন রাস্তা করা দরকার। আমরা এই রাস্তায় চলতে পারি না, এই রাস্তায় চলতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে।
উপকূলের এই অঞ্চলের চিংড়ি ও বিভিন্ন মাছ সময়মতো ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে। ভাঙা সড়কের কারণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরাও। নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতেও। যদি 500 টাকা কামাই করি দিন 600 টাকা খরচ, এরকম একটা অবস্থা। প্রতিদিন এক এক রকম একটা ক্ষয়ক্ষতি হতেই আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সাতক্ষীরা থেকে 30 কিলো 31 কিলো রাস্তা। ব্যবসা বাণিজ্য করতে যাতে গেলে মনে করেন 10 টাকার ভাড়া 20 টাকা। গাড়ি ডিফারেন্সিয়াল, ফর্ম এক্সেল কিংবা অনেক সময় কিনপিনও টায়ার বাস্টও হচ্ছে। এর কারণে যদি আশপাশে কোনো মানুষ, সাধারণ মানুষও থাকে, তাদেরও সহ মৃত্যু পর্যন্ত ঘটতেছে এই রাস্তার কারণে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই শুরু হবে নতুন সড়ক নির্মাণ কাজ। এই বর্ষার মৌসুমে ভারী বর্ষণের জন্য আসলে কাজটা শুরু করতে একটু ডিলে হচ্ছে। তাছাড়া আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবো আশা করছি। ইন দ্য মিন টাইম আমাদের সড়ক বিভাগ থেকে যে রেগুলার মেইনটেনেন্স ওয়ার্ক সেটা সবসময় চলমান থাকবে, যাতে মানুষের ভোগান্তি কম হয়। স্থানীয়দের আশা, দ্রুত সড়কের কাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনায় আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 38 জন। তীব্র সংকট তৈরি হয়েছে আইসিইউ এবং সিসিইউ ইউনিটেরও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আবারও জেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ কি, আর এই যে আইসিইউ এবং সিসিইউ সংকট, এই সমাধানে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আক্রান্তের সংখ্যা আর কত বাড়লে কিংবা মৃত্যুর মিছিল আর কত দীর্ঘায়িত হলে স্বাস্থ্য মন্ত্রণালয় টনক করবে, এমন প্রশ্ন এখানকার রোগী ও স্বজনদের। পাশাপাশি আমরাও যে ডেঙ্গুর প্রাদুর্ভাবের শুরু থেকে দেখেছি যে নানা সংকটে জর্জরিত, তবে সে অনুপাতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি এখানকার কর্তৃপক্ষ। তো এক্ষেত্রে আপনাকে যদি একটু দেখাই যে এখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগে যেমনটি ছিল তার থেকে কিন্তু তুলনামূলক কিছুটা কমে এলো মাঝখানে, মানে এক সপ্তাহ আগেও কিছুটা কম থাকলেও এখন কিন্তু আবার নতুন করে বাড়তে শুরু করেছে। এবং যেটি আপনি বললেন যে গত 24 ঘন্টায় নতুন করে 38 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, এই বিষয়ে বিশেষজ্ঞরা কিন্তু এ মাসের শুরু থেকেই আমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। এখানে ইউনিসেফের টিম এসেছিলেন পরিদর্শনে, তারাও বলেছেন যে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে নট অনলি বরগুনা বাট অলসো এভরিওয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের সর্বত্র ডেঙ্গুর প্রাদুর্ভাব নতুন করে বাড়তে পারে। এবং সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর মিছিলও কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। গতকাল বিকেলে বরগুনার এক শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি বরিশালে মৃত্যুবরণ করেন। এ নিয়ে এবছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 44 জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 6000-এর কাছাকাছি। যদিও এটি সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা বরগুনার যে সদর হাসপাতালে যারা শনাক্ত হয়েছেন তাদের সংখ্যা। তবে এর বাইরে যারা প্রাইভেট ক্লিনিক কিংবা অন্যান্য ডায়াগনস্টিক থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে বসে এই ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যা নেহাত কিন্তু কম নয়। এদিকে আপনি যেটি বললেন যে সংকট কিন্তু সেই প্রথম থেকেই আইসিইউ সিসিইউ সংকট, এবং এর ফলে কিন্তু রোগীদের রেফার করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু ফ্লুইড ম্যানেজমেন্টের বিষয়টি এখানে উপেক্ষিত থেকে যায়, তাই রোগীদের কিন্তু ঢাকা কিংবা বরিশালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে ঢাকা বা বরিশাল যাওয়ার পথিমধ্যেই মারা যাচ্ছেন অনেকে, আবার অনেকে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে মারা যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ। আইইডিসিআর যে তথ্যটি ছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু নিম্ন আয়ের মানুষ, এবং তাদের পক্ষে ঢাকা কিংবা বরিশাল গিয়ে চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য নেই, এবং বরিশালে চিকিৎসা সেবার মানও কিন্তু তেমন একটা ভালো নয় বলে রোগীদের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে যে ডেঙ্গুর সংক্রমণ আবার বাড়ছে কারণ হিসেবে জলবায়ুগত কারণ একটি রয়েছে। কেননা আমরা দেখেছি যে লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের ফলে পানি জমে যাচ্ছে। আবার বৃষ্টি পানি ধরে রাখার যে প্রবণতা, যেটি আইইডিসিআর প্রথম থেকে বলেছিল, সেই প্রবণতাও বেড়েছে। তো এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই এই মুহূর্তে ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে, এমনটাই বলছেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। রওশন। বগুড়ায় আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তবে আইসিইউ এবং সিসিইউর তীব্র সংকটে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ পরিচ্ছন্ন করতে প্রশাসনের পাশাপাশি অভিযানে নেমেছে বিভিন্ন ব্যবসায়ীদের সংগঠনও। শতাধিক পরিচ্ছন্নতা কর্মী এই অভিযানে অংশ নিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নারদ নদের কান্দি ভিটুয়া এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, পরিচ্ছন্নতা অভিযানের সবশেষ কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন?
হ্যাঁ রওশন, আজকে কিন্তু এই নারদ নদ পরিষ্কারের ১৬তম দিন চলছে। এই ১৬তম দিনে কিন্তু আজকে নাটোর জেলা পরিবেশক সমিতি তারা এই নারদ নদ যে পরিষ্কারে সেটি অভিযানে অংশগ্রহণ করেছেন এবং আজকে কিন্তু শতাধিক পরিচ্ছন্নতা কর্মী এর পাশাপাশি যারা এই পরিবেশক সমিতির সদস্যরা রয়েছেন এরাও কিন্তু আজকের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কিন্তু অংশ নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এই ঐতিহ্যবাহী যে নারদ নদ, সেই নারদ নদ কিন্তু নাটোরের মানুষের যে প্রাণের দাবি ছিল দীর্ঘদিন ধরে যে খননের পাশাপাশি পরিষ্কার করা, সেই অভিযান কিন্তু নাটোর জেলা প্রশাসন কিন্তু শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি যে প্রাথমিকভাবে এই অভিযানে কিন্তু নাটোর জেলার যে সরকারি 15টি দপ্তর রয়েছে তারা এখানেও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই নারদ নদ মোট যে 43 কিলোমিটার রয়েছে, এই 43 কিলোমিটারের মধ্যে যে শহরের যে 10 কিলো রয়েছে এই 10 কিলো কিন্তু প্রাথমিকভাবে পরিষ্কারের জন্য উদ্যোগ নিয়েছে নাটোর জেলা প্রশাসক যিনি রয়েছেন আসমা শাহিন। এই আসমা শাহিনে এবং তিনি কিন্তু শুধু যে সরকারিভাবে নয়, এর যে পাশাপাশি যে বেসরকারি বিভিন্ন সংগঠন রয়েছে, ব্যবসায়ী সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বানে কিন্তু সাড়া দিয়েছেন নাটোর জেলা পরিবেশক সমিতি। তারা কিন্তু আজকের এই নারদ নদের যে কান্দভিটি এলাকা রয়েছে এটি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। তবে নাটোর মানুষের কিন্তু যে প্রাণের দাবি রয়েছে এই নারদ নদ খননের বিষয়ে, সেটি কিন্তু তারা দাবি জানাচ্ছে যে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নয়, হয়তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কিছুটা হলো যে এর যে মানে দূষণ মুক্ত সেটি কিন্তু হবে এবং পাশাপাশি যে বিভিন্ন আবর্জনা এবং মশা মাছি রয়েছে হয়তো সেটি থেকে মুক্তি পাবে। কিন্তু এই নারদ নদ কিন্তু খনন না হলে এই যে নাটোর মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু রয়ে যাবে। তবে নাটোরের যে মানুষের যে প্রাণের দাবি এই নারদ নদ খননের, তারা কিন্তু সেটি দাবি জানিয়েছেন এবং আগামী দিনে কিন্তু এই জেলা প্রশাসনের আহ্বানে কিন্তু সাড়া দিয়ে বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রওশন, এই ছিল নারদ নদ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সবশেষ খবর। মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকের গবেষণার সফলতার দাতা সংস্থা ডিরেক্ট রিলিফের কাছ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পেয়েছে 17 কোটি টাকা মূল্যের ওষুধ। এতে সক্ষমতা বেড়েছে হাসপাতালের নিউরো এবং হৃদরোগ বিভাগের। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। 1200 শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে অন্তত 5000 রোগী, যেখানে ইন্টার্ন চিকিৎসকদের শ্রম সবচেয়ে বেশি। রোগীদের সেবার পাশাপাশি ইন্টার্ন চিকিৎসক শীর্ষশ্রেয়ান জড়িয়েছেন চিকিৎসা সংক্রান্ত নানা গবেষণায়। আমার কাজটা হচ্ছে ওদেরকে টেম্পারেচারের ডাটাগুলো দেওয়ার পর আমি আসলে সময় এমবিবিএস পঞ্চম বর্ষে পড়ার সময় স্ট্রোক প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান স্ট্রোক অর্গানাইজেশন WSOর সাথে ইউরোপের বাইরের একমাত্র গবেষণা সহযোগী হিসেবে কাজ করতেন তিনি, যে গবেষণাটি 2024 সালে সেরা গবেষণা হিসেবে নির্বাচিত হয়। এরপর আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফের সাথে যোগাযোগ হয় শীর্ষশ্রেয়ানের। সংস্থাটি অনুদান হিসেবে 17 কোটি টাকার অ্যালটেপ্লেস বা থোমোবোলাইটিক ওষুধ দিতে চান, যে ওষুধ রক্তের ব্লক দূর করে রক্ত চলাচল স্বাভাবিক করে বলে জানান শীর্ষশ্রেয়ান। এখান থেকে যে পাবলিকেশনটা হয় আমাদের, এই পাবলিকেশনটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্ট্রোকে এটা অক্টোবর মাসে পাবলিশ হয় এবং সেই মাসে এটা বেস্ট পেপার হিসাবে সিলেক্ট হয়েছিল এবং এর পরবর্তীতে আমার নামটা ছড়িয়ে যায়। তো তারপর হচ্ছে ডিরেক্ট রিলিফ যে সংস্থাটি যারা আমাদেরকে এই ওষুধটি দিচ্ছে, তারা ওই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর আছেন উনি আমাকে ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধের প্রয়োজন আছে কিনা এবং থাকলে কি পরিমাণ। তাদের কাছে মোটামুটি 5000 ভায়ালের মতো ছিল। তো এই খবরটা পাওয়ার পরে আমি সরাসরি আমাদের ডিপার্টমেন্টগুলোর সাথে কথা বলি। পরে ওষুধ সংরক্ষণ, রোগীদের প্রয়োগ সক্ষমতা সহ নানা বিষয় নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে চুক্তি করে দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ। এরপর গেল 25 আগস্ট 2500 ভায়াল ওষুধ পায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হার্ট অ্যাটাকের রোগীদের যখন রক্তনালী ব্লক হয়ে যায় তখনও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। তো যদি তোমরা এই দুটা ইন্ডিকেশনে আমাদের ব্যবহার করার অনুমতি দাও তাহলে আমরা ওষুধটা নিব, না হলে শুধু স্ট্রোক দিলে আমরা নিয়ে তোর ব্যবহার করতে পারবো না, ওষুধটা নষ্ট হবে, এত দামি ওষুধ। তো তখন তারা কয়েকদিন সময় চায়, তারপর তারা নিজেরা ডিসকাশন করে আমাদেরকে কয়েকদিন পরে জানায় যে না, তারা আমাদেরকে অনুমতি দিচ্ছে এবং আমরা দুইটা ইন্ডিকেশনে ব্যবহার করতে পারবো।
ইতোমধ্যে ২০ গ্রাম ভায়ালগুলো রোগীদের জন্য ব্যবহার শুরু করেছে হাসপাতাল, যা নিউরো ও কার্ডিয়াক বিভাগের সক্ষমতা বৃদ্ধি করবে বলে জানান চিকিৎসকরা। পাশাপাশি এই দুই বিভাগে রোগী মৃত্যু হার কমবে বলে জানান তারা। এর আগে রোগীদের এই মানের ওষুধ কিনতে প্রতি ভায়ালে খরচ হতো ৫০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। পাওয়ার পরবর্তীতেই গতকাল থেকেই রোগীদের উপরে এটির প্রয়োগ শুরু করেছি এবং পরিচালক মহোদয়ের নির্দেশনায় চিকিৎসকদের সহায়তার মাধ্যমে আমরা স্ট্রোক এবং হৃদরোগী যারা আছেন তাদের সেবাতে এটি প্রয়োগ নিশ্চিত করেছি। ইন্টার্ন চিকিৎসক হয়ে হাসপাতালের জন্য এমন বড় অনুদানে অবদান রাখায় ওষুধ আনতে শীর্ষশ্রেয়ান এখন দৃষ্টান্ত। মেডিকেল কলেজে গবেষণায় আরও বিশেষ গুরুত্বের কথা ভাবছে কলেজ কর্তৃপক্ষ। সিনিয়র যারা আমরা বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করি বা কাজ করেছি, আমাদের একটা উদ্যোগ নেব। এখানে টিচার্স অ্যাসোসিয়েশন আছে, যারা এটা বিষয় নিয়ে আমরা একটা আলোচনায় যাব। অনুদান পাওয়া ২৫০০ ভায়ালের মেয়াদ থাকবে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত। ডিরেক্ট রিলিফের কাছ থেকে কিডনি সহ আরও দামি ওষুধ পাবার সম্ভাবনার কথা জানান চিকিৎসকরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ৭.৫ কিলোমিটার সামার রান। এতে অংশ নেন ২ শতাধিক দৌড়বিদ। পার্পলস এরিনার আয়োজনে এবং মৌলভীবাজার অ্যাথলেটিক অ্যান্ড কাবাডি একাডেমির সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় দৌড়বিদরা। ভোরে শহরের পৌরসভা মুক্ত মঞ্চ থেকে কালেঙ্গা এলাকা ঘুরে পৌঁছান নির্ধারিত গন্তব্যে। মাদক এবং শিশুদের মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে, খেলাধুলা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতেই এই আয়োজন বলছেন আয়োজকরা। এদিকে সামার দৌড়ে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরাও। এখন জনপদে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরবরাহের ঘাটতি না থাকলেও চড়া সবজি মাছের বাজার, কেজিতে ৩০ টাকা বেড়েছে মসুর ডাল। আমদানির পরেও প্রভাব নেই চালের বাজারে। জাকসুতে উত্তাপ থাকলেও উল্টো চিত্র হল সংসদ নির্বাচনে। ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন প্রার্থীরা। গাজীপুরে ছিনিয়ে নেওয়া সন্ত্রাসীকে ধরতে যৌথ বাহিনীর অভিযান। শরীয়তপুরে বিএনপি নেতা হত্যায় জড়িত আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার। সাতক্ষীরা শ্যামনগর ৬২ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। অতিষ্ঠ চলাচলকারীরা, বিপর্যস্ত চিংড়ি এবং পর্যটন ব্যবসা। আমরা এই রাস্তায় চলতে পারি না, এই রাস্তায় চলতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। রাস্তার কোনো কাজই করেনি, এখন পর্যন্ত পুটিং করতেছে, রাস্তার পুটিং করতেছে। কেন এখন পুটিং হবে কি জানি, কাজ হবে রোডে। এবং হটস্পট চিহ্নিত বরগুনায় আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮, আইসিইউ সিসিইউ সংকট। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।